Drinking alcohol and smoking is injurious to health. এই যে মিস্টার, একে তো এভাবে আমাকে নাজেহাল করছেন, তারপরেও আপনারা আমার সম্বন্ধে যা নয় তাই বলে যাচ্ছেন। এইসব করে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? ব্ল্যাক পিটারকে কি আমি খুন করেছি? ব্যাপারটা কিন্তু মোটেই সামান্য নয় মিস্টার হোমস। আমি হলপ করে বলতে পারি যে কাল সন্ধ্যায় এরকম কোনো দাগ এখানে ছিল না। হপকিন্স, বহু রহস্য গ্রন্থি মোচন করেছি আমি, কিন্তু ডানা মেলে উড়ে এসে কেউ অপরাধ করে সরে পড়েছে এমন দৃষ্টান্ত আজ পর্যন্ত শুনিওনি বা দেখিওনি। ঠিক এমনই সময় ফটকের দিক থেকে মৃদু অথচ তীক্ষ্ণ ক্লিক শব্দ শুনে চমকে উঠলাম আমরা। গেট পেরিয়ে কে যেন ভেতরে এসে দাঁড়িয়েছে, কিন্তু তারপর আর কোনো শব্দ নেই। The Night of Thrills presents স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী অবলম্বনে দি অ্যাডভেঞ্চার অফ দ্য ব্ল্যাক পিটার। কিন্তু শার্লক, ওরা যে পাশবিক শক্তির অধিকারী, তুমি কি পারবে এই রহস্যের সমাধান করতে? চলোই না, দেখাই যাক। আর ততক্ষণ তুমি আমাদের প্রিয় শ্রোতাদের বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্পটি পুরো শুনতে। তাহলে চলো শুরু করা যাক। 1895 সালে জুলাইয়ের প্রথম হপ্তায় বন্ধুবর্গে ঘন ঘন এবং দীর্ঘ সময়ের জন্য আমাদের আস্তানা থেকে উধাও হতে দেখে অনুমান করেছিলাম একটা কিছু নিয়ে আবার মাথা ঘামাতে শুরু করেছে ও। ঠিক এই সময় আবার রুক্ষ চেহারার কয়েকজন লোক এসে ক্যাপ্টেন বেচিল সম্পর্কে খোঁজ খবর নেওয়ায় আমি বুঝেছিলাম আবার ছদ্মবেশে কোথাও না কোথাও তৎপর হয়ে উঠেছে হোমস। অপরাধী মহলে ও ছিল মূর্তিমান বিভীষিকা, তাই অসংখ্যবার ওকে ভোল পাল্টাতে দেখেছি অগণিত নামের আর রূপের খোলসে। লন্ডনের বিভিন্ন স্থানে ছড়ানো আছে ওর অন্ততপক্ষে গোটা 5 খুদে আস্তানা। সংক্ষেপে যাদের বলা যায় বহুরূপী হোমসের মেকআপ রুম। কিন্তু কী কাজ নিয়ে যে ওর এত ব্যস্ততা সে সম্বন্ধে আমার কাছে কোনো রকম উল্লেখ না করায় আমিও তার গোপন কথা জানবার চেষ্টা করিনি। সেরকম স্বভাবও নয় আমার। ওর তদন্তধারার প্রকৃত সম্বন্ধে ছোট্ট একটু ইঙ্গিত পেলাম প্রথম দিনই। সেই দিন বুঝলাম কাজটা অসাধারণ। প্রাতরাশের আগেই বেরিয়েছিল ও। টেবিলে আমি একা। এমন সময় লম্বা লম্বা পা ফেলে হঠাৎ ঘরে ঢুকলো হোমস। মাথায় টুপি, ছাতার বাঁটের মতো মুখের দিকে বাঁকানো মস্ত একটা হারফুন তার হাতে ঝুলছে। কি সর্বনাশ! চেঁচিয়ে উঠি আমি। কি হে হোমস, লন্ডনের রাস্তাঘাটে এই জিনিসটা নিয়ে তুমি হাওয়া খেয়ে এলে নাকি? কসাইয়ের কাছ থেকে আসছি, গেছি গাড়িতে, এসেছি গাড়িতে। কসাই? খিদেই পেট জ্বলছে মাই ডিয়ার ওয়াটসন। ব্রেকফাস্টের আগে ব্যায়ামের উপকারিতা সম্বন্ধে আমার আর কোনো রকম সন্দেহ নেই, কিন্তু বাজি ফেলে বলতে পারি যে কী ধরনের ব্যায়াম করে এখন ফিরছি তা তুমি অনুমানও করতে পারবে না। পাগল নাকি? সে চেষ্টাও আমি করব না। কফি ঢালতে ঢালতে নিঃশব্দে একচোট হেসে নিল হোমস। তারপর বলল, অ্যালাডাইসের দোকানের পিছনের ঘরে হাজির থাকলে একটা অদ্ভুত দৃশ্য দেখার সৌভাগ্য হতো তোমার। হাড়ি কাটে আংটা থেকে ঝুলছিল একটা মরা শুয়োর, আর শার্টের হাতা গুটিয়ে এক ভদ্রলোক এই হাতিয়ারটা দিয়ে বীর বিক্রমে প্রাণপণ শক্তিতে আঘাতের পর আঘাত হানছিল বেচারির গতায়ু দেহটার ওপর। জানো, সেই শর্মাটি এই উৎসাহী ভদ্রলোক। হাজার কায়দা করেও গোটা শুয়োরটাকে এক ঘয়ে এফোর ওফোর করা যে আমার পক্ষে সম্ভব নয় এ বিষয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই। তা ওয়াটসন,
তুমি একবার চেষ্টা করে দেখবে নাকি? 1000 টাকা দিলেও না। কিন্তু হঠাৎ এ খেয়াল হলো কেন তোমার? আমার ধারণা উডম্যান্সলির কেসের সঙ্গে এ ব্যাপারের একটা পরোক্ষ সম্পর্ক আছে, আর তাই বলতে বলতে স্ট্যানলি হপকিন্স ঘরের মধ্যে প্রবেশ করলো। হ্যাঁ রে, এই যে হপকিন্স, তোমার টেলিগ্রাম কাল রাতেই পেয়েছি। এতক্ষণ তোমার অপেক্ষায় করছিলাম। হপকিন্সের বয়স আন্দাজ 30 হবে। অত্যন্ত সজাগ এবং সতর্ক পুরুষ। পরনে সিধে সাদা টুইটের স্যুট, কিন্তু খাপখোলা তলোয়ারের মতো সিধে চেহারাটি দেখলেই বোঝা যায় অফিসিয়াল ইউনিফর্ম পরায় তার 12 মাসের অভ্যাস। ভদ্রলোকের পুরো নাম স্ট্যানলি হপকিন্স। এই তরুণ ইন্সপেক্টরটির ভবিষ্যৎ সম্বন্ধে অনেক উচ্চাসা পোষণ করে হোমস। হপকিন্সও গুণমুগ্ধ শিষ্যের মতো প্রখ্যাত শখের গোয়েন্দা শার্লক হোমসের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলোর একবার প্রশংসা শুরু করলেই আর থামতে চায় না। আমার বন্ধুটির ওপর তার শ্রদ্ধা অসীম। হপকিন্সের কুঞ্চিত ললাটে আজ কিন্তু চিন্তার আবিলতা, চোখ মুখে অপরিসীম তিক্ততা। একটা চেয়ার টেনে নিয়ে বসলো সে। ধন্যবাদ স্যার। বেরোবার আগেই প্রাতরাশটা সেরে নিয়েছিলাম আমি। গতকাল রিপোর্ট দিতে এসেছিলাম। শহরেই কাটিয়েছি রাতটা। কিসের রিপোর্ট? ব্যর্থতা স্যার, চরম ব্যর্থতার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক পাও এগোতে পারোনি বলো? একদমই না। ভেরি স্ট্রেঞ্জ। তাহলে তো দেখছি ব্যাপারটা আমাকেই দেখতে হয়। মিস্টার হোমস, আমারও তাই একান্তই ইচ্ছা। এত বড় সুযোগ হাতের মুঠোতে পেয়েও কিচ্ছু করতে পারছি না। সমস্ত বুদ্ধি শুদ্ধি গুলিয়ে গেছে আমার। দয়া করে আপনি একবার গাজরা দিন, একটু সাহায্য করুন আমাকে। ওয়েল, তদন্তের রিপোর্ট এবং কেস সম্পর্কে যা কিছু আজ পর্যন্ত পাওয়া গেছে সব পড়ার সুযোগ আমার হয়েছে। বেশ মন দিয়েই পড়েছি। ভালো কথা, তামাক রাখার যে থলিটা পাওয়া গেছে সে বিষয়ে তোমার মতামত কি একটু শুনি। কিছু আন্দাজ করতে পেরেছো? থলিটা লোকটারই স্যার। ভিতরে তার নামের আদ্য অক্ষর পাওয়া গিয়েছে। সিল মাছের চামড়া দিয়ে তৈরি। লোকটা নিজেও এককালে সিল শিকারী ছিল। কিন্তু তার কাছে কোনো পাইপ নেই, কি তাই তো? না স্যার, পাইপটা আমরা পাইনি। লোকটা নিজে বেশি ধূমপান করতো বলে তো আমার মনে হয় না। বন্ধুবান্ধবদের আপ্যায়ন করার জন্যই হয়তো খানিকটা তামাক রেখে দিয়েছিল। হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ প্রসঙ্গের উল্লেখ করলাম না এই জন্যই যে আমি যদি এই কেসটা হাতে নিতাম তাহলে হয়তো এই পয়েন্ট থেকেই তদন্ত শুরু হতো। হ্যাঁ, সে কথা এখন থাকুক। ডক্টর ওয়াটসন এ ব্যাপারে বিন্দু বিসর্গও শোনেননি। আমিও সমস্ত ব্যাপারটা একবার আগাগোড়া শুনতে পেলে খুব খুশি হতাম। যেসব পয়েন্টগুলো নিতান্তই প্রয়োজন সেগুলো দিয়ে সংক্ষেপে কেসটা একবার শুনিয়ে দাও দেখি। পকেট থেকে একতারা কাগজ বের করে শুরু করলো স্ট্যানলি হপকিন্স। নিহত ক্যাপ্টেন পিটার ক্যারির কর্মজীবন সংক্রান্ত কয়েকটা তারিখ লেখা আছে এই কাগজটায়। 50 বছর আগে অর্থাৎ 1845 সালে তার জন্ম। সিল আর তিমি মাছ শিকারে তার মতো দুর্দান্ত আর পাকা শিকারি সচরাচর দেখা যায় না। 1883 সালে ডানভির সিল শিকারে জাহাজী ইউনিকর্নের কমান্ডার ছিলেন তিনি। এরপর থেকেই কয়েকবারই সমুদ্র যাত্রায় বেরোন, প্রতিবারই সফল হন। পরের বছর অর্থাৎ 1884 সালে অবসর গ্রহণ করেন ক্যাপ্টেন পিটার ক্যারি। অবসর নিয়ে কয়েক বছর শুধু দেশে দেশে ঘুরে বেড়ান, কিন্তু শেষে সাসেক্স ফরেস্ট রোয়ের কাছে উডসম্যান লি নামে একটা জায়গা কিনে শুরু করেন বসবাস। বছর কয়েক এইখানেই কেটে যায় তার।
তারপর আজ থেকে মাত্র 7 দিন আগে উডসম্যান লিতেই তিনি শেষ নিঃশ্বাস ফেলেছেন। বিচিত্র চরিত্র ক্যাপ্টেন পিটার ক্যারির। দু একটা নমুনা শুনলেই বুঝবেন কেন এই কথা বললাম। সাধারণ জীবনে উনি ছিলেন কড়া পিউরিটান। ধর্ম আর আচার সম্বন্ধে তার অতি নিষ্ঠা লক্ষ্য করার মতো। স্বল্পবাসী, সদাই বিষণ্ণতার প্রকৃতি। সংসারে থাকবার মধ্যে আছেন স্ত্রী আর বছর 20 বয়সের এক মেয়ে আর 2 জন পরিচারিকা। পরিচারিকারা কেউই বেশি দিন টিকতে পারতো না। নতুন নতুন মুখ দেখা যেত এই সংসারে। বেচারীদের চাকরিতে সুখ ছিল না। মাঝে মাঝে অবস্থা এত দূর গড়াতো যে ওদের সহ্য শক্তি হার মানত। ক্যাপ্টেন লোকটা কিছুদিন অন্তর মদে চুর হয়ে বাড়ি ফিরতেন এবং যতক্ষণ সুরার রং থাকতো তার চোখে ততক্ষণ তাকে একটা আস্ত পিশাচ ছাড়া আর কিচ্ছু বলা যেত না। একবার নাকি বউ আর মেয়েকে মাঝরাতে বাড়ি থেকে তাড়িয়ে বার করে পার্কের মধ্যে দিয়ে চাপকাতে চাপকাতে নিয়ে চলেছিলেন। শেষ পর্যন্ত তাদের আত্মচিৎকারে গ্রাম শুদ্ধ লোক উঠে আসে। একবার তার নামে আদালতের সমন এসেছিল গ্রামের বুড়ো পাদ্রির উপর বর্বরের মতো হামলা করার জন্য। ভদ্রলোক ক্যাপ্টেনের বাড়িতে গিয়েছিল তার আচরণের প্রতিবাদ জানাতে। মিস্টার হোমস, সংক্ষেপে পিটার ক্যারি কীর্তিকলাপকে ম্লান করার মতো বিপজ্জনক লোক আপনি আর 2টি দেখতে পাবেন কিনা তার সন্দেহ আছে। শুনেছি জাহাজে কামান্ডার থাকার সময়ও নাকি তার চরিত্র ছিল এই রকম। ও মহলে লোকে তাকে ব্ল্যাক পিটার বলে রাখত। শুধু স্বর্ণামার্কা ক্রুও চেয়ারের সঙ্গে মানানসই কুচকুচে কালো প্রকাণ্ড দাড়ি থাকায় তার এমনতর নামকরণ হয়নি, হয়েছে উত্তত রঙ্গ পরিহাসের জন্য, যা তার সাঙ্গপাঙ্গদের কাছে নিছক আতঙ্ক ছাড়া আর কিচ্ছু ছিল না। প্রতিবেশীদের কেউই তাকে 2 চোখে দেখতে পারত না। তার ছায়া মারাতেও যেন সবাই ঘৃণা বোধ করত। সেই কারণেই এমন কোনো লোক পায়নি যে তার এহেন নিষ্করণ ভয়ঙ্কর মৃত্যুতে শোক পেয়েছে কিংবা অন্তত সহানুভূতির একটা শব্দ উচ্চারণ করেছে। মিস্টার হোমস, লোকটার কেবিন সম্পর্কে তদন্তের বিবরণ নিশ্চয়ই পড়েছেন আপনি। আপনার বন্ধু হয়তো শোনেননি, তাই বলছি। বাড়ি থেকে কয়েকশো গজ দূরে একটা কাঠের আউট হাউস তৈরি করেছিলেন মিস্টার ক্যাপ্টেন। নাম দিয়েছিলেন কেবিন। এই কেবিনেই প্রতি রাতে ঘুমোতে আসতেন তিনি। কেবিনটা আসলে একটা ছোট্ট এক কামরা, একটা কুড়ি, লম্বায় ওই 16 ফুট, চওড়ায় 10 ফুট। কেবিনের চাবি থাকতো তারই পকেটে। নিজের বিছানায় নিজেই পারতেন, ধুলো ময়লাও সাফ করতেন নিজেই। দ্বিতীয় কোনো প্রাণীকে চৌকাঠ পেরোতে দিতেন না তিনি। চারিদিকে পর্দায় ঢাকা। ছোট 4টে জানালা আছে কেবিনে, কিন্তু 365 দিনেও সে জানালা কেউ খোলে না। একটা জানলা আছে বড় রাস্তার দিকে। রাতের অন্ধকারে ঘরের মধ্যে আলো জ্বললে পথচারীরা পরস্পরকে তা দেখিয়ে নিজের মধ্যে বলাবলি করত। আর না জানি কি কাণ্ডই করেছে ব্ল্যাক পিটার। মিস্টার হোমস, তদন্তের ফলে আমরা যে কটা অকাট্য প্রমাণ পেয়েছি তাদের মধ্যে অন্যতম হলো এই জানালাটা। আপনার হয়তো মনে থাকতে পারে হত্যা 2 দিন আগে রাত ঠিক 1টার সময় ফরেস্ট রোড দিক থেকে একজন পাথরের কারিগর আস্তে আস্তে থমকে দাঁড়িয়ে যায়। গাছপালার মধ্যে দিয়ে চৌকোনা আলো ঝিকিমিকি দেখে সে। আলোকিত পর্দার উপরে ফুটে রয়েছিল একটা মুখের কালো ছায়া। পাশের দিকে মুখ ফিরেছিল লোকটা। ক্যাপ্টেন ক্যারির সঙ্গে তার অনেক দিনের পরিচয়, এবং এ মুখ যে তার মুখ নয় এ কথা হলপ করে বলতে রাজি আছে সে। ছাড় মুখের দাড়ি ছিল বটে, কিন্তু সে দাড়ি আকারে ছোট এবং সামনের দিকে ঠেলে বার করা। ক্যাপ্টেনের মতো মোটেই নয়। এ দৃশ্য দেখবার আগে ঘন্টা 2 ভাটিখানায় কাটিয়েছিলেন সে। পথ থেকে জানালার দূরত্ব ছিল অনেকখানি। আর কি জানেন, এ দৃশ্য সে দেখেছে সোমবার, কিন্তু খুন হয়েছে বুধবার। মঙ্গলবার পিটার ক্যারিকে তার জঘন্যতম মেজাজে দেখা গিয়েছে। মদ্যপানের ফলে আরক্ত মুখ আর বুনো জন্তুর মতো দুর্দান্ত হাবভাব দেখে ভয় পেয়েছে সবাই। পারিময় দুমদাম করিয়ে বেরিয়েছেন তিনি। যতবার তার পায়ের শব্দ পাওয়া গেছে ততবারই অন্যদিকে দৌড়ে গা ঢাকা দিয়েছে বাড়ির মেয়েরা। রাত গভীর হয়ে এলে নিজের কেবিনে গেছেন পিটার ক্যারি। রাত 2টোর সময় বিকট একটা আত্মচিৎকার ভেসে আসে কেবিনের দিক থেকে। শব্দটা শুনে ক্যাপ্টেনের মেয়ে। প্রতি রাতে জানালা খুলে ঘুমোনো অভ্যাস তার। মদের নেশায় এই ধরনের চিৎকার বা অনর্থক হট্টগোল করা ক্যাপ্টেনের চিরকালেরই স্বভাব।
তাই এ বিষয়ে কেউই আর মাথা ঘামায়নি। সকাল 7টায় উঠে একজন ঝি লক্ষ্য করে কেবিনের দরজা খোলা, কিন্তু ক্যাপ্টেনকে ওরা এমনই জমের মতো ভয় করতো যে দুপুর 12টার আগে কারোরই সাহসে কোলেনি একবার উঁকি মেরে দেখে ব্যাপারটা কী। ভর দুপুরে ওরা খোলা দরজা দিয়ে ভিতরকার দৃশ্য একবার উঁকি মেরে দেখেই রক্ত শূন্য সাদা মুখে উদ্দেশ্য ছুটে চলে গায়ের দিকে। আর 1 ঘন্টার মধ্যে ঘটনাস্থলে হাজির হয়ে কেসটা হাতে নিই আমি। মিস্টার হোমস, আপনি তো জানেন আমার স্নায়ু দুর্বল নয়, কিন্তু সেদিন সত্যি কথা বলতে কি ওই ছোট্ট আউট হাউসের ভেতরে মাথা গলানোর পর আমার মতো লোকেরও আপাদ মস্তক কেঁপে উঠেছিল। ছোট বড় হরেক রকম মাছির ভনভনেতে যেন হারমোনিয়ামের মতো বাজনা বাজছিল ঘরের মধ্যে। মেঝে আর দেওয়াল দেখে মনে হলো যেন কসাইখানে এসে পড়েছি। ব্ল্যাক পিটার ঘরটার নাম দিয়েছেন কেবিন, এবং নামটা অযৌক্তিক নয় মোটেই। বাস্তবেই একটা কেবিনের মতো সাজানো ঘর। ঢুকলেই মনে হবে যেন জাহাজের মধ্যে এসে পড়েছেন আপনি। এক প্রান্তে একটি ব্যাংক, মানে জাহাজের সিন্দুক, অনেকগুলো ম্যাপ আর চার্ট, সি ইউনিকর্নের একটা ছবি, তাকের উপর জাহাজের গতি হিসাব রাখার এক সারি কেতাব। যে কোনো ক্যাপ্টেনের কেবিনে ঢুকে পড়লে ঠিক যেমনটা আশা করা যায় তেমনিভাবে সাজানো ঘরটা। এসবের মাঝখানে পড়েছিলেন ক্যাপ্টেন পিটার ক্যারি স্বয়ং। অনেক অত্যাচারে বিভৎসভাবে যেন দুমড়ে মুচড়ে গেছে তার মুখ। মস্ত বড় কালো দাড়িটা যেন অসীম যন্ত্রণায় ঠেলে বেরিয়ে এসেছে সামনের দিকে। ইস্পাতের একটা চওড়া হারপুন বুক ভেদ করে গভীরভাবে গেঁথে গেছে পিছনের দিকে। কাঠের ওপর গোবরে পোকা পিন দিয়ে যেভাবে বিঁধে রাখা হয়, ঠিক তেমনিভাবে হারপুন দিয়ে তাকে গেঁথে রাখা হয়েছিল। ভদ্রলোকের প্রাণবায়ু যে অনেক আগেই শূন্যে মিলেছে তার না বললেও চলে। অপরিসীম যন্ত্রণায় শেষ মরণ চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সাঙ্গ হয়েছে তার ইহলীলা। আপনার পদ্ধতি আমি জানি স্যার। কাজ শুরু করলাম সেই মতো। কোনো কিছু স্থানচ্যুত হওয়ার আগেই ঘরের মেঝে এবং বাইরে জমি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলাম। আশ্চর্য, ঘরের বাইরে কিংবা ভেতরে কোথাও কোনো রকম পায়ের ছাপ নেই। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি দেখতে পাওনি? বিশ্বাস করুন স্যার, কোনো রকম ছাপ নেই। না হপকিন্স, বহু রহস্যগ্রন্থি মোচন করেছি আমি, কিন্তু ডানা মেলে উড়ে এসে কেউ অপরাধ করে সরে পড়েছে এমন দৃষ্টান্ত আজ পর্যন্ত শুনিওনি বা দেখিওনি। অপরাধী যতক্ষণ দুপায়ে হাঁটছে ততক্ষণ কিছু ছাপ, কিছু ঘষা, কিছু অতি তুচ্ছ নাড়াচাড়ার চিহ্ন সন্ধানের বৈজ্ঞানিক চোখে ধরা পড়বেই। রক্ত ছড়ানো এই রকম ঘরে আমাদের পথ দেখানোর মতো যে কোনো নিশানা নেই তা হতেই পারে না। যাক সেসব কথা। তোমার রিপোর্ট শুনে মনে হচ্ছে ঘরের মধ্যে অন্তত কোনো জিনিসই তোমার নজর এড়াতে পারেনি। কি তাই তো? শ্লেষের সূক্ষ্ম খোঁচাটুকু গায়ে না মেখে চোখ মিটমিট করে হপকিন্স বলে, সে সময় আপনাকে না ডেকে খুব বড় বোকামি করেছি মিস্টার হোমস। যাক, যা হবার হয়ে গিয়েছে, এখন বর্তমানটা নিয়ে পড়া যাক। আপনার অনুমানই ঠিক। ঘরের মধ্যে এমন কয়েকটা জিনিস আমি পেয়েছি যা উপেক্ষা করা চলে না কোনো মতেই। একটা হচ্ছে খুনির হাতিয়ার, হারপুন। অতটা হ্যাঁচকা টানে নামিয়ে আনা হয়েছে দেয়ালের তাক থেকে। পাশাপাশি রাখা দুটো হারপুনের পাশে তৃতীয়টা স্থান শূন্য। SSC ইউনিকর্ন, ডানবি, এই শব্দ কাটা প্রত্যেকটা হাতলে খোদাই করা। দেখে শুনে মনে হয় খুনটা হয়েছে নিচক রাগের চোখে। অত্যাচারী প্রচণ্ড রাগে উন্মাদ হয়ে আচম্বিতে হাতের কাছে যা পেয়েছে তাই টেনে নিয়ে বসিয়ে দিয়েছে ব্ল্যাক পিটারের বুকে। খুনটা হয়েছে রাত 2টোর সময়, অথচ ব্ল্যাক পিটারের পরনে দেখা গিয়েছে বাইরে বেরোনোর জন্য সম্পূর্ণ সাজসজ্জা। এসব দেখে মনে হয় আগে থেকে কারোর সঙ্গে সাক্ষাৎকারের সময় স্থির হয়েছিল তার। এই ধারণার আরেকটা কারণ হচ্ছে টেবিলের উপর রাখা দুটো নোংরা গ্লাসের পাশে 1 বোতল রম। হোমস বলল, মন্দ বলনি। তোমার দুটো সিদ্ধান্তই দেখছি বরদাস্ত করা চলে। আচ্ছা, রম ছাড়া ঘরের মধ্যে আর কোনো মদ ছিল কি? ছিল। জাহাজের সিন্দুকের মধ্যে মদ রাখার উপযুক্ত তালা লাগানো একটা আধারে পেয়েছি, হুইস্কি আর ব্র্যান্ডি।
এ পয়েন্টটা কিন্তু আমাদের বিশেষ কোনো কাজে আসবে না, কেননা মদ রাখার পাত্রগুলো ভর্তি থাকায় সিন্ধুকের বোতলে কেউ হাতই দেয়নি। কাজে লাগবে কি না তা এখন বলতে পারছি না, তবে ঘরের মধ্যে হুইস্কি আর ব্র্যান্ডির উপস্থিতিটাই ভাববার বিষয়। সে কথা এখন থাকুক। কেসটা সম্পর্কে আরও কিছু দরকারি তথ্য যদি জানা থাকে তাহলে এখনই বলে ফেলো। টেবিলের উপর তামাক রাখার থলিটা পাওয়া গিয়েছে। ওয়ান সেকেন্ড। টেবিলের ঠিক কোন দিকে? ঠিক মাঝখানে সিল মাছের খসখসে পুরো চামড়ার ব্যাগ, মুখটা চামড়ার ফিতে দিয়ে বাঁধা, পি আর সি অক্ষর দুটো ভেতর দিকে লেখা। প্রায় আধা অংশের মতো করা জাহাজি তামাক পাওয়া গিয়েছে ভেতরে। চমৎকার। আর কিছু? পকেট থেকে ছাই রঙের পুরু পশমি কাপড়ে ঢাকা একটা নোট বই বার করলো স্ট্যানলি হপকিন্স। বাইরের দিকটা কর্কশ, বহু ব্যবহারের ফলে ক্ষয়ে গেছে তার কণাগুলো, বিবর্ণ হয়ে উঠেছে তার পাতা। প্রথম পাতায় লেখা আছে JHN আর 183। টেবিলের উপর নোট বইটা রেখে তন্ময় হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো হোমস, আর চোখে অসীম প্রত্যাশা নিয়ে তার দু কাঁধের উপর ঝুঁকে পড়লাম আমি আর হপকিন্স। দ্বিতীয় পাতায় লেখা CPR। এই ছাপা অক্ষর তিনটের পর কয়েকটা পাতা জুড়ে লেখা অজস্র সংখ্যা। এই রকম শিরোনাম আরও তিনটে দেখলাম, আর্জেন্টিনা, কোস্টারিকা আর সান পাউলো। প্রত্যেকটা শিরোনামের পর কয়েকটা পাতা জুড়ে কেবল দুর্বোধ্য চিহ্ন আর সংখ্যার সারি। হোমস জিজ্ঞাসা করলে, তা এ সম্বন্ধে তোমার কি মনে হয়? আগে তাই শুনি। আমার তো মনে হয় স্টক এক্সচেঞ্জের সিকিউরিটি ফিরিস্তি ছাড়া আর কিছুই নয় এগুলো। দালালটার নাম বোধ হয় JHN, আর CPR তারই মক্কেলের নামের আদ্য অক্ষর। আর আমি যদি বলি CPR এর মানে হচ্ছে ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। উড়ুর উপর একটা ঘুষি মেরে দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে ওঠে হপকিন্স। ও হো, কি বোকা আমি! আপনার ধারণা সত্যি মিস্টার হোমস। বাকি রইল তাহলে JHN এর রহস্যমোচন। 1883 সালের পুরনো স্টক এক্সচেঞ্জ খুলে দালালদের লিস্ট আমি দেখেছি, কিন্তু হাউসের ভিতরে অথবা বাইরে এমন কোনো নাম আমি পাইনি JHN যার আদ্য অক্ষর। না পেলেও আমার বিশ্বাস এই মুহূর্ত পর্যন্ত যত সূত্র আমরা হাতে পেয়েছি তাদের মধ্যে সবচেয়ে দরকারি হচ্ছে এই নোট বইটা। একটা বিষয় আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন মিস্টার হোমস, নামের আদ্য অক্ষরগুলো কিন্তু ব্ল্যাক পিটারের সংগ্রহ নয়, দ্বিতীয় কোনো ব্যক্তির। এবং দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে এখানে হত্যাকারীকেই বোঝাচ্ছে। আরও বলবো, এ কেসে রাশি রাশি মূল্যবান সিকিউরিটি সংক্রান্ত একটা দলিলের আবির্ভাব ঘটায়। এই প্রথম খুনের একটা যুক্তিযুক্ত উদ্দেশ্য আমরা পাচ্ছি। খবরটা যে শার্লক হোমসের কাছে একেবারেই নতুন তা তার দারুণভাবে চমকে ওঠা দেখেই বুঝতে পারলাম। তোমার দুটো পয়েন্টই মেনে না নিয়ে পাচ্ছি না হপকিন্স। স্বীকার করতে লজ্জা নেই, তদন্ত চলার সময়ে নোট বইটা রঙ্গমঞ্চে না পৌঁছনোই আমার মতামতে একটু আধটু রদবদল দরকার হয়ে পড়েছে। এখন সম্বন্ধে আমি একটা থিওরি খাড়া করেছিলাম। সেই থিওরিতে নোট বইয়ের কোনো রকম স্থান তো আমি দেখতে পাচ্ছি না। সিকিউরিটি সম্বন্ধে এইমাত্র যা বলেছিলে তা বাস্তবিকই কৌতূহল জাগায়। এই রকম একাত্রা সিকিউরিটি হাতে এসেছে নাকি? অফিসগুলোর তদন্ত শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমার ভয় কি জানেন? দক্ষিণ আমেরিকার এই কোম্পানিগুলো স্টক হোল্ডারদের নামধামের রেজিস্ট্রেশন দক্ষিণ আমেরিকায় থাকায় কয়েক হপ্তার আগে শেয়ারগুলো কোনো হদিস পাওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে নোট বইয়ের মোলারটা পরীক্ষা করছিল হোমস। এই জায়গার রংটা দেখছি অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওটা রক্তেরই দাগ। আপনাকে তো বললাম মেঝে থেকে নোট বইটা কুড়িয়ে পেয়েছি আমি। আচ্ছা, রক্তের দাগ লাগা মোলারটা নিচে ছিল না ওপরে ছিল? হ্যাঁ, নিচে ছিল।
তার মানে এই বোঝাচ্ছে ব্ল্যাক পিটার খুন হয়ে যাওয়ার পরেই নোট বইটা পড়েছে মাটিতে। এক্স্যাক্টলি মিস্টার হোমস, বড় সুন্দর পয়েন্ট বলেছেন। আমার অনুমান তাড়াহুড়ো করে পালাবার সময় নোট বইটা ফেলে যায় হত্যাকারী। দরজার কাছেই কুড়িয়ে পেয়েছিলাম বইটা। নিহত ব্ল্যাক পিটারের সম্পত্তির মধ্যে কোনো সিকিউরিটির হদিশ নিশ্চিত পাওয়া যায়নি, কি তাই তো? না স্যার। তাহলে কি চুরি গেছে বলে মনে হয়? না স্যার, কোনো কিছুতে হাত দেওয়া হয়েছে বলে তো আমার মনে হয় না। বেশ ইন্টারেস্টিং কেস। ছুরিও তো পাওয়া গেছে, তাই না? খাপওয়ালা একটা ছুরি খাপ সমেত পড়েছিল ব্ল্যাক পিটারের পায়ের কাছে। মিসেস ক্যারি শনাক্ত করেছেন ছুরিটা তার স্বামীরই। মুহূর্তের জন্য চিন্তার অতলে তলিয়ে গেল হোমস। তারপর শুধোয়, হপকিন্স, নিজের চোখে জায়গাটা একবার না দেখলে আমি ঠিক শান্তি পাচ্ছি না। আনন্দে চিৎকার করে হপকিন্স বলে ওঠে, ধন্যবাদ স্যার, মনের উপর থেকে একটা বড় বোঝা নেমে যাবে আপনার পায়ে ধুলো পড়লে। আঙুল নাড়তে নাড়তে হোমস বলে, হপ্তা কয়েক আগে হলেও কাজটা আরও বেশি সহজ হয়ে উঠত। ইন্সপেক্টর, এখনো এক চক্কর ঘুরিয়ে এলে খুব বিফল হবে বলে আমার মনে হয় না। ওয়াটসন, হাতে যদি তোমার সময় থাকে তাহলে আমার জন্য একটু সময় নষ্ট করো। তোমার সঙ্গ আমায় প্রচুর আনন্দ দেবে, বিশ্বাস করো। হপকিন্স, একটা ঘোড়ায় টানা গাড়ি ডাকো তো। মিনিট 15-র মধ্যেই ফরেস্ট রোড দিকে রওনা হওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছি। ছোট্ট স্টেশনটায় নেমে একটা গাড়ি নিয়ে কয়েক মাইল পেরিয়ে এলাম বহুদূর বিস্তীর্ণ বনভূমির মধ্যে দিয়ে। কোনো এক সময় এ বনভূমি ছিল এক বিরাট অরণ্যের অংশ, যার সুকঠিন বর্মে সুদীর্ঘ কালের জন্য বারে বারে মাথা খুঁড়ে ফিরে গিয়েছে স্যাক্সন যোদ্ধারা। বনভূমির ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ উঠে গেছে অনতি উচ্চ বাড়িটির দিকে। রাস্তার 3 দিকে ঝোপে ঢাকা ছোট্ট একটা আউট হাউস। রাস্তা থেকেই চোখে পড়ে তার দরজা জানালা। ব্ল্যাক পিটার খুন হয়েছে এখানেই। হপকিন্স প্রথমেই আমাদের নিয়ে গেল বাড়ির মধ্যে। সেখানে গিয়ে আলাপ পড়িয়ে দিল নিহত ক্যাপ্টেনের বিধবা স্ত্রীর সঙ্গে। আলুথালু অবস্থা ভদ্রমহিলার, চুলগুলো ধপধপে সাদা, চওড়া ভারী মুখে অজস্র বলি রেখা, আর দু চোখের লালাল আভার আড়ালে আতঙ্কে উদ্ভ্রান্ত দৃষ্টির মধ্যে ফুটে উঠেছিল বহু বছরের দুর্ব্যবহার আর হাড়ভাঙা পরিশ্রমের স্বাক্ষর। ভদ্রমহিলার সাথে তার মেয়েও ছিলেন। ফ্যাকাশে ফর্সা রং মেয়েটির। বাবা মারা যাওয়াতে এতটুকু দুঃখ নেই, বরং সে বেশ খুশিই হয়েছে। বাপকে শেষ করে গেছে যে তার কাছে সে যেন সবিশেষ কৃতজ্ঞ। ব্ল্যাক পিটারের নিজে হাতে গড়া এই ভয়াবহ পৃথিবী থেকে সূর্যের আলোয় বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম আমি। নিহত ক্যাপ্টেনের যাতায়াতের ফলে ঘাস জমির উপর একটা সরু পথ ফুটে উঠেছে আউট হাউস পর্যন্ত। এই পথ ধরেই আমরা আবার এগিয়ে চললাম তার প্রিয় কেবিনের দিকে। খুব সাদাসিধে গঠনের আউট হাউস, কাঠের দেওয়াল, কাঠের ছাদ, দরজার পাশে একটা মাত্র জানালা, আর একটা শেষ প্রান্তে। পকেট থেকে চাবি বার করে তালার উপর ঝুঁকে পড়ল হপকিন্স। সবিস্ময়ে বলল, তালাটা মনে হয় কেউ খোলার চেষ্টা করেছে। এ বিষয়ে কোনো সন্দেহই ছিল না। কাঠের নকশার জায়গায় জায়গায় আঁচড় পড়েছে। রঙের উপর আঁচড় পড়ায় তলার সাদা অংশ বেরিয়ে পড়েছে। জানালাটা পরীক্ষা করতে থাকে হোমস। বলে,
জানালাটাও দেখছি কেউ খুলতে চেষ্টা করেছে। হ্যাঁ, ঠিক তাই। যাই হোক, ঢুকতে কিন্তু পারেনি। বেজায় আনারই চোর। ব্যাপারটা কিন্তু মোটেই সামান্য নয় মিস্টার হোমস। আমি হলপ করে বলতে পারি যে কাল সন্ধ্যায় এরকম কোনো দাগ এখানে ছিল না। আমি বললাম, আচ্ছা, কোনো অতি উৎসাহী গ্রামবাসীর কীর্তি নয় তো? না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কেননা ব্ল্যাক পিটারের এখতিয়ারে পা দেওয়ার মতো সাহস কারণ নেই। ঘরের ভেতরে তো মাথা গলানোর কোনো প্রশ্নই ওঠে না। আপনার কি মনে হয় মিস্টার হোমস? আমার মনে হয় ভাগ্য আমাদের ওপর খুবই সদয়। আপনি বলতে চান লোকটা আবার আসবে, এই তো? ফিরে আসার সম্ভাবনাই বেশি। দরজা খোলা পাবে এই আশাতেই এসেছিল লোকটা। দরজা বন্ধ থেকে পেন্সিল কাটার ছোট্ট একটা ছুরির ফলা দিয়ে তালা খোলার চেষ্টাও করে, কিন্তু ব্যর্থ হয়েছে। হ্যাঁ, পরের রাতে উপযুক্ত যন্ত্র নিয়ে ফিরে আসা। এক্স্যাক্টলি, আমিও ঠিক তাই বলি। সে সময় তাকে আপ্যায়ন জানানোর জন্য আমাদের হাজির থাকাটা হবে চরম গাফিলতি। তার আগে চলো কেবিনের ভেতরটা একবার চোখ বুলিয়ে আসি। খুনের চিহ্ন সব মুছে ফেলা হলেও আসবাবপত্র সরানো হয়নি। খুনের রাত্রে যেটি যেখানে ছিল, ঘরে ঢুকে সব কিছু তেমনই সাজানো পেলাম। পুরো 2 ঘন্টা খুঁটিয়ে খুঁটিয়ে শিকারি কুকুরের মতো পরীক্ষা করলো হোমস। ঘরের প্রতিটি তুচ্ছ জিনিসও উল্টে পাল্টে দেখতে ছাড়লো না। তবু তার মুখ দেখে বুঝতে পারলাম সব পরিশ্রম বৃথাই গেল। রহস্যের কালো অন্ধকারে এতটুকু আলোর নিশানা দেখা গেল না, কিন্তু অসীম তার সহিষ্ণুতা। একবার শুধু থমকে গিয়ে ও প্রশ্ন করল, আচ্ছা, তাকের এই অংশটা থেকে কিছু নিয়েছো নাকি হপকিন্স? কই না তো। এই জায়গাটা থেকে কিছু একটা সরানো হয়েছে, দেখছো না? অন্যান্য জায়গার চেয়ে এই কোণে ধুলো একটু কম জমেছে। বইও হতে পারে, আবার বাক্সও হতে পারে। সে যাক, কল্পনায় এত দৌড়ে লাভ নেই। আপাতত এর চেয়ে বেশি আর কিছু ভাবা যাচ্ছে না। চলো ওয়াটসন, কুঞ্জবনের গঞ্জবায়ু সেবন করতে করতে ফুল লতা পাতা আর পাখিদের দেখে কয়েক ঘন্টা কাটিয়ে আসা যাক, কি বলো? আর হপকিন্স, তোমার সঙ্গে এইখানে পরে দেখা হবে। তারপর ধারে কাছে কোথাও নিশাচর ভদ্রলোকটির প্রতীক্ষায় না হয় বসে থাকা যাবে। রাত 11টার সময় আবারও আমরা জমা হই কেবিনের সামনে। হপকিন্স চায় দরজা খোলা থাকুক, কিন্তু হোমসের যুক্তি, দরজা খোলা থাকলে আততায়ীর নাকি সন্দেহ জাগতে পারে। তাছাড়া তালাটা এমনই মামুলি যে একটা বড় সাইজের ছুরির মজবুত ফলা ঢুকিয়ে চার মারলেই তা অনায়াসে খোলা যায়। হোমসের প্রস্তাব অনুযায়ী ঘরের মধ্যে না থেকে বাইরের ঝোপঝাড়ের মধ্যেই ওঁত পাতা স্থির করলাম। দূরের জানালাটা থেকেই ঝোপের শুরু। এখানে ওঁত পেতে থাকার সুবিধা হচ্ছে, লোকটা যদি ঘরে আলো জ্বালায় তাহলে তার নৈশ অভিযানের উদ্দেশ্যটা খুব কাছ থেকেই আমরা স্পষ্টভাবে দেখতে পাব। শুরু হয় রাত জাগার পালা। সেই অসহ্য অস্বস্তিকর প্রতীক্ষা যেন আর শেষ নেই। সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট পেরিয়ে গেল, ঘন্টার পর ঘন্টা। ছমছমে নীরবতা আবার সচকিত হয়ে ওঠে 2:30 বাজার মেঘমন্দ ঘন্টার সংকেতে। ঠিক এমনই সময় ফটকের দিক থেকে মৃদু অথচ তীক্ষ্ণ ক্লিক শব্দ শুনে চমকে উঠলাম আমরা। গেট পেরিয়ে কে যেন ভেতরে এসে দাঁড়িয়েছে, কিন্তু তারপর আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ রুদ্ধশ্বাসে অপেক্ষা করে হাল ছেড়ে দিলাম। ভাবলাম নিশ্চয়ই অন্য কোনো শব্দ শুনে ভুল করেছি। এবার শোনা গেল পা টিপে টিপে চলার শব্দ।
শব্দটা এলো ঘরের এক পাশ থেকে। পর মুহূর্তেই আবার পেলাম ধাতুতে ধাতুতে আঁচড়ানোর শব্দ এবং আরও নানান খুটখাট শব্দ। শুরু হয়েছে তালা খোলার চেষ্টা। এবারে লোকটা নিশ্চয়ই ভালো রকম যন্ত্রপাতি এনেছে। একটু পরেই কড়াত করে একটা তীক্ষ্ণ শব্দ ভেসে আসে। এরপরে শুনি ক্যাচ ক্যাচ আওয়াজ, আর ঠিক তারপরেই জ্বলে ওঠে একটা দেশলাই কাঠি এবং পরক্ষণেই মোমবাতির স্থির আলোয় উদ্ভাসিত হয় সারা ঘরখানা। জালি পর্দার মধ্যে দিয়ে আমাদের 3 জোড়া চোখের দৃষ্টি আঠার মতো লেগে থাকে ভেতরের দৃশ্যে। নিশাচর আগন্তুকের বয়স এমন কিছু বেশি নয়, 20 বছরও হবে কিনা সন্দেহ। রুগ্ন শীর্ণ চেহারা, মরার মতো ফ্যাকাশে মুখ আরও ফ্যাকাশে দেখাচ্ছে কুচকুচে কালো গোঁফের জন্য। কোনো মানুষকে এরকম ভয় পেতে আমি কখনো দেখিনি। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম দাঁতে দাঁতে ঠোকাঠুকি লেগে যাচ্ছে তার। সারা অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে থর থর করে। বাস্তবে কি তার অবস্থা দেখে অনুকম্পা জাগে। বেশবাস ভদ্রলোকেরই মতো, কোমরের কাছে ফিতে লাগানো ঢিলে ঢালা জ্যাকেট, হাঁটুর কাছে জড়ো করা ঢিলে ট্রাউজার, নিকারবোকার আর মাথার ওপর একটা কাপড়ের টুপি। ভয়ার্ত চোখে এদিকে ওদিকে তাকাচ্ছিল সে। তারপর মোমবাতিটাকে টেবিলের উপরে বসিয়ে চোখের আড়ালে চলে গেল। ফিরে এলো জাহাজের গতি হিসেব রাখার একটা মোটা বই নিয়ে। ঘরের তাকের উপরে এরকম বইয়ের সারি আমি দেখেছিলাম। টেবিলের উপর ঝুঁকে পড়ে দড়ুত হাতে পাতার পর পাতা উল্টে চলল। তারপর হঠাৎ থেমে যেতেই বুঝতে পারলাম ইঙ্গিত হিসেব সে পেয়েছে। কিন্তু পর মুহূর্তেই মুষ্টি পাকিয়ে শূন্যে হাত ছুটতেই বুঝতে পারলাম সে বেজায় রেগে গেছে। দুম করে বইটা বন্ধ করে রেখে দিল ঘরের এক পাশে। এবার নিভে যায় মোমবাতিটা। ঘর ছেড়ে সবে সে বেরোতে যাচ্ছে এমন সময় হফকিন্সের হাত তার কলারের ওপর পড়তেই দম আটকানো একটা আর্তচিৎকার বেরিয়ে আসে তার গলা দিয়ে। আবারও জ্বলে ওঠে মোমবাতিটা। দেখি ডিটেকটিভ বন্ধুর সাঁড়াশি মুষ্টিতে আটকা পড়ে বেচারা বলির পাঁঠার মতো কাঁপছে। হফকিন্স মুঠি আলগা করতেই জাহাজি সিন্দুকের উপর ধপ করে বসে পড়ে সে। অসহায়ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে। হফকিন্স বলে, কি হে ছোকরা, তোমার নাম কি? কি করতে এসেছিল এখানে? ছেলেটি নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করে। কোনো রকমে সোজা হয়ে বসে বলে, আপনাদের দেখে গোয়েন্দা বলেই মনে হচ্ছে, তাই না? আপনাদের ধারণা ক্যাপ্টেন পিটার কারি মৃত্যুর জন্য আমারই হাত আছে। কিন্তু বিশ্বাস করুন, এ বিষয়ে আমি সম্পূর্ণ নির্দোষ। সেটা আমরা ভাববো কোন। আপাতত বলো, কি নাম তোমার? আগে জন হপলি নেলিগ্যান। লক্ষ্য করলাম চকিতে দৃষ্টি বিনিময় করলো হোমস আর হফকিন্স। তা এখানে কি করছিলে? যা বলবো কেবল সেটা কি আমাদের মধ্যেই সীমিত থাকবে? তা নিশ্চয়ই না। তবে আমি বলবো কেন? কারণ প্রশ্নের উত্তর না দিলে মামলা চলার সময় নিজেই মজা টের পাবে। চোখ মিটমিট করে উঠল তরুণটির। সে বলল, ঠিক আছে, আমি বলছি। বলবোই না বা কেন? যদিও বা আমি চাই না পুরনো কেলেঙ্কারি নতুন করে ছড়িয়ে পড়ুক, তবুও কিছু গোপন করব না আপনাদের কাছে। ডজন অ্যান্ড নেলিগানের নাম শুনেছেন আপনারা? পশ্চিম দেশের ব্যাংকার ছিল ডজন অ্যান্ড নেলিগ্যান, কি তাই না? প্রায় 10 লক্ষ পাউন্ড নিয়ে ফেল করে তাদের ব্যাংক। কর্নওয়ালে অর্ধেক পরিবারকে বসিয়ে প্রায় উধাও হয়ে গেলেন নেলিগ্যান। একদমই ঠিক। নেলিগান
আমারই বাবা। এতক্ষণে অতুল পাথারে একটা কুটোর সন্ধান পাওয়া গেল। যদিও পলাতক ব্যাংকার আর দেওয়ালের সঙ্গে হাড়ফুন দিয়ে গাঁথা ক্যাপ্টেন পিটার ক্যারির মধ্যেকার ব্যবধানটা এতই দীর্ঘ যে কোনো দিশে খুঁজে পেলাম না। তরুণ জন হোপলি নেলিগ্যানের আশ্চর্য বর্ণনা কান খাড়া করে শুনতে বসলাম সবাই মিলে। এই ব্যাপারের মূল আমার বাবা ডজন আগেই অবসর নিয়েছিলেন। সে সময় মাত্র আমি 10 বছরের হলেও এই ঘটনার বিভীষিকা উপলব্ধি করার বয়স আমার হয়েছিল। ঢিঢি পড়ে গেছিল চারিদিকে, লজ্জায় আমাদের মাথা কাটা যায় সকলের সামনে। প্রথম থেকেই সবাই জেনেছে এবং বিশ্বাস করেছে যে আমার বাবাই সিকিউরিটিগুলো আত্মসাৎ করে গা ঢাকা দেন। তবে এই কথা সত্য নয়। তার বিশ্বাস ছিল যথেষ্ট সময় যদি তাকে দেওয়া হয়, সিকিউরিটিগুলো তাহলে পুনরুদ্ধার করে পাওনাদারদের পাওনা গন্ডা কড়ায় কান্তিতে চুকিয়ে দিতে পারবেন। গ্রেপ্তারি পরোয়ানায় বেরোনোর একটু আগেই ছোট্ট বজরাটা নিয়ে নরওয়ের দিকে রওনা হন তিনি। আগের রাতে সেই মায়ের কাছে বিদায় নেওয়ার দৃশ্যটা এখনও মনে আছে আমার। সিকিউরিটিগুলোর একটা তালিকা রেখে যান বাবা। যাওয়ার সময় বলে যান মান সম্মান উদ্ধার না করে তিনি আর ফিরবেন না। যারা তাকে বিশ্বাস করেছেন তাদের বিশ্বাস যাতে অটুট থাকে সে বন্দোবস্ত করেই তিনি ঘরমুখ হবেন। এরপর থেকে তার আর খবর পাওয়া যায়নি। বজরা সমেত উনি যেন কর্পূরের মতন উবে গেলেন, কোনো রকম চিহ্ন না রেখেই। আমি আর মা ভাবলাম নিশ্চয়ই বজরা ডুবি হয়েছে। সিকিউরিটিগুলো নিয়ে সমুদ্রের তলায় শেষ ঘুম ঘুমিয়েছেন বাবা। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম। আমাদের অনুগত এক ব্যবসায়ী বন্ধু মারফত একটা খবর শোনার পর যাওয়ার সময় যে সিকিউরিটিগুলো বাবা নিয়ে গেছিলেন তাদের কয়েকটা কিছুদিন আগে দেখা দিয়েছেন লন্ডনের বাজারে। খবরটা শোনার পর আমরা যে কি পরিমাণে হতবুদ্ধি হয়ে যাই তা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। মাসের পর মাস লেগে রইলাম সিকিউরিটিগুলোর অনুসন্ধানে। অনেক দুর্ভোগ আর বিস্তর ঝামেলা কাটিয়ে ওঠার পর আবিষ্কার করলাম যে সিকিউরিটিগুলো বাজারে বিক্রি হয়েছে তা বিক্রি করেছেন ওই বাড়ির মালিক ক্যাপ্টেন পিটার ক্যারি। লোকটা সম্বন্ধে খোঁজ খবর নিয়ে জানলাম যে সময় আমার বাবা নরওয়েতে রওনা দিয়েছিল ঠিক সেই সময় সুমেরু সাগর দিয়ে ফিরে আসছিল একটা তিমি শিকারী জাহাজ। ক্যাপ্টেন পিটার ক্যারি এই জাহাজেরই কমান্ডার ছিলেন। সেই বছরে শরৎকালে ঝড় হয়েছে প্রচুর। প্রবল দক্ষিণে ঝড়ের উৎপাত দেখেছি এক নাগাড়ে অনেক দিন ধরে। বাবার বজরা হয়তো এই ঝড়ের মুখে পড়ে ভেসে গেছিল উত্তর দিকে। ক্যাপ্টেন পিটার ক্যারির জাহাজের সঙ্গে দেখা হয় সেখানেই। তাই যদি হয় তাহলে বাবা গেলেন কোথায়? পিটার ক্যারিকে সাক্ষী মেনে যদি প্রমাণ করতে পারি সিকিউরিটিগুলো বাজারে এসেছিল কিভাবে, তাহলেই প্রমাণ করা যাবে যে বাবা ওগুলো বিক্রি করেনি এবং ওগুলো নেওয়ার পেছনেও বাবার কোনো ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্য ছিল না। ক্যাপ্টেনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই আমি এসেছিলাম সাসেক্সে, কিন্তু ঠিক এই সময়ই নিষ্ঠুরভাবে খুন হলেন তিনি। তদন্তের বিবরণে তার এই কেবিনেরও বর্ণনা পড়েছিলাম এবং জাহাজের হিসেব রাখা বইগুলোও যে এখানেই উনি রেখে গেছিলেন তা জেনেছিলাম। মতলবটা মাথায় আসে তখনই 1883 সালের আগস্ট মাস। সি ইউনিকর্ন জাহাজের দিনপঞ্জিতে একবার চোখ বুলিয়ে নিলেই সব জানা যায় বাবার পরিণতির রহস্য কী। গতরাতে বইগুলো দেখবার মতলবে এসে ব্যর্থ হয়েছি দরজা বন্ধ থাকায়। আজকে এসে দরজা খুলেছি, তারপরে এই বইটা নামিয়ে পাতা উল্টাতে গিয়ে দেখি আমি যা চাইছি তা নেই। বইটা রেখে সবে বেরোতে যাচ্ছি এমন সময় আপনারা এসে পাকড়াও করলেন আমাকে। তার কিছু বলার আছে না? এই সব না, আর কিছু বলবার নেই। চোখ নামিয়ে নেয় তরুণটি। তাহলে আর কিছু বলার নেই তোমার? আমতা আমতা করতে থাকে নেলিগ্যান। আগে না,
আর কিছু আমার বলার নেই। গত রাতের আগে তুমি এখানে আসোনি? না। তাহলে এই জিনিসটা এখানে এলো কোত্থেকে? চিৎকার করে ওঠে হফকিন্স। বহু ব্যবহারে জীর্ণ নোটবইটা বাড়িয়ে ধরে। রক্তের দাগ লাগা মোলারটা উল্টাতেই প্রথম পাতায় জল করতে থাকে বন্দি হফলি নেলিগ্যানের প্রথম অক্ষর 3টে। দু হাতে তালুতে মুখ ঢেকে নিজেকে সামলাতে চেষ্টা করলো সে, কিন্তু মনে হলো তার চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত দেহ ঘন ঘন কেঁপে উঠেছে। ভয়ে, উত্তেজনায়, শিহরণে গুঙিয়ে উঠল নেলিগ্যান। কোথায় পেলেন আপনি? আমি কিছু জানি না। আমি কিছু জানি না। আমি তো ভেবেছিলাম হোটেলেই হারিয়ে ফেলেছি নোট বইটা। ইস্পাতের মতো কঠিন স্বরে হফকিন্স বলে, যথেষ্ট হয়েছে। আর যা কিছু বক্তব্য আছে তোমার তা আদালতে বলবে। আপাতত আমার সঙ্গে চলো পুলিশ জি পর্যন্ত। মিস্টার হোমস, আপনাদের দুজনকেই আমার ধন্যবাদ জানাই এত দূর এসে আমাকে সাহায্য করার জন্য। তো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়াটসন, গতিক কেমন বুঝছো? পরের দিন সকালে লন্ডনে ফেরার পথে হোমস জিজ্ঞাসা করে, আমি তো দেখছি মোটেই সন্তুষ্ট হওনি তুমি। আরে না না, খুবই সন্তুষ্ট হয়েছি আমি, তবে হফকিন্সের পদ্ধতিগুলো ঠিক মানতে পারছি না। ও ওয়াটসন, হফকিন্স আমায় হতাশ করেছে। আমি ওর কাছ থেকে আরও ভালো কিছু আশা করেছিলাম। অপরাধ সম্পর্কিত তদন্তের সর্বপ্রথম নিয়ম হচ্ছে সবসময় বিকল্প সম্ভাবনার কথা চিন্তা করা এবং তাকে যথাযথ কাজে লাগানো। তা সেই বিকল্প সম্ভাবনাটা কি আমিও শুনি। যে তদন্তের ধারা আমি নিজে প্রথম থেকে ভেবে আসছি, এক্ষেত্রে বিকল্প সম্ভাবনা একমাত্র সেটাই। আমারও ভুল হতে পারে এবং তদন্তের শেষে হয়তো বৃহৎ শূন্য ছাড়া আর কিছুই লাভ হবে না। কি হবে তা জানি না, তবু এর শেষ না দেখে আমি ছাড়ছি না। বেকার স্ট্রিটে হোমসের নামে কয়েকটা চিঠি এসে এতদিন পড়েছিল। তারই মধ্যে একটা চিঠি তুলে খুলেই বিজয় উল্লাসে হোমস তার চিরকালের নিঃশব্দ হাসি হাসতে শুরু করে দিলে। চমৎকার ওয়াটসন, চমৎকার। বিকল্প সম্ভাবনাই ঠিক হতে চলেছে। গোটা তুই এক খবর বলছি, লিখে ফেলো। হ্যাঁ লেখো, সামনার শিপিং এজেন্ট, ব্যাডক্লিফ হাইওয়ে, কাল সকাল 10টায় 3 জন লোক পাঠিয়ে দিন। ইতি বেসিল, ও অঞ্চলে আমার নাম বেসিল। হ্যাঁ, আর একটা লেখো, ইন্সপেক্টর স্ট্যানলি হফকিন্স, 46 লর্ড স্ট্রিট, ব্রিক্সটন, কাল সকাল 9:30টায় ব্রেকফাস্টের সময় এসো। খুবই দরকারি। আসা সম্ভব না হলে টেলিগ্রাম পাঠাও। ইতি শার্লক হোমস। টেলিগ্রামের সময় অনুসারে কাঁটায় কাঁটায় 9:30টায় ইন্সপেক্টর হফকিন্স এসে পৌঁছলো আমাদের ব্রেকফাস্ট টেবিলে। তোফাখানা বানিয়েছিলেন মিসেস হাডসন। খোঁজ মেজাজেই টেবিল সরগরম করে রাখল তরুণ গোয়েন্দা। বুঝলাম সাফল্যের আনন্দে অধীর হয়ে উঠেছে ওর অন্তর। হোমস জিজ্ঞাসা করে, হফকিন্স, সত্যিই কি তুমি মনে করো যে তোমার সিদ্ধান্তে কোনো ভুল নেই? নিশ্চয়ই নেই মিস্টার হোমস। এর চেয়ে নিখুঁত কেস আমি আর দেখিনি। না হফকিন্স, আমার তা একেবারেই মনে হয় না। আসল সমাধানে এখনো তুমি পৌঁছতে পারোনি। অবাক করলেন মিস্টার হোমস। আর কি আশা করেন আপনি? বেশ, তোমার ব্যাখ্যা দিয়ে সবকটা জিজ্ঞাসার সন্তোষজনক উত্তর কি পাওয়া সম্ভব? আলবাত সম্ভব। যেদিন ব্ল্যাক পিটার খুন হন ঠিক সেদিন হোটেলে এসে ওঠে এই নেলিগ্যান ছোকরা। আরও খবর পেয়েছি, গল্ফ খেলার অছিলায় এ অঞ্চলে তার আগমন। তার ঘরটা ছিল একতলায়, কাজেই যখন খুশি সে বাইরে বেরোতে পারত। সেই রাতেই ও উডসম্যান লিতে গিয়ে ব্ল্যাক পিটারের সঙ্গে দেখা করে আসে।
তর্কাতর্কি থেকে হাতাহাতি হারপুনটা টেনে নামিয়ে ক্যাপ্টেনকে খুন করেছে। রক্ত দেখেই কিন্তু মাথা ঘুরে যায় তার। ভয়ে দিশারা হয়ে ঘর ছেড়ে পালানোর সময় নোট বইটা ফেলে আসে ভেতরে। সিকিউরিটি তালিকায় লেখা নোট বইটা সে এনেছিল পিটার ক্যারিকে জিরা করার জন্য। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন সংখ্যার উপর টিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু বেশিরভাগ সংখ্যার পাশে কোনো টিক চিহ্ন নেই। টিক চিহ্ন দেওয়া সিকিউরিটিগুলোই লন্ডনের বাজারে বিক্রি করে দেয় পিটার ক্যারি। বাকিগুলো নিশ্চয়ই তার দখলে এখনও আছে। এই আশাতেই নেলিগ্যান এসেছিল তার সঙ্গে একটা বোঝাপড়া করতে। তার উদ্দেশ্য ছিল সিকিউরিটি পুনরুদ্ধার করে নিয়ে গিয়ে বাবার পাওনাগণ্ডা যতদূর সম্ভব মিটিয়ে ফেলা। সে রাতে চম্পট দেওয়ার পর কয়েকদিন এমুখো হওয়ার সাহস হয়নি তার। তারপর ফিরে এসেছিল আরাধ্য কর্মের বাকিটুকু শেষ করতে। এর মধ্যে জটিলতা কোথায় বলুন মিস্টার হোমস? ঠিক এই রকম না হলে বরং আশ্চর্যই হতাম। হপকিন্স, তোমার ব্যাখ্যায় একটা অসঙ্গতি আমার চোখে লাগছে, আর তা হচ্ছে এই যে এতক্ষণ তুমি যা যা বললে তা একেবারে অসম্ভব। কোনো রকম সন্দেহের অবকাশ না রেখে অ্যাবসলিউটলি ইম্পসিবল। হরফোন দিয়ে কোনো দেহ এফোর ওফোর করার চেষ্টা করেছ কোনো দিন? করনি। এইসব খুঁটিনাটি জিনিসগুলো তোমার একটু মাথা ঘামানো উচিত ছিল। বন্ধুবার ওয়াটসনকেই জিজ্ঞেস করো না কেন আমি পুরো একটা সকাল ব্যয় করেছি হরফোন দিয়ে দেহকে এফোর ওফোর করার ব্যায়ামে। ব্যায়ামটা খুব একটা সহজ ছিল না হপকিন্স। খুব বলিষ্ঠ আর পাকা হাত ছাড়া এ কাজ কারো পক্ষেই সম্ভব নয়। গভীর রাতে ব্ল্যাক পিটারের খুনি এমন জোরে হরফোন চালিয়েছে যে হাতিয়ারের মাথাটা দেওয়ালের মধ্যে গেঁথে গেছে অনেকখানি। তোমার কি মনে হয় এই রক্তহীন ছেলেটার দেহে এই রকম অশরীর শক্তি থাকা সম্ভব? গভীর রাতে ব্ল্যাক পিটারের সাথে এক টেবিলে রম আর জল খাওয়ার মতো সাহস কি তার আছে? এবং তুমি বলতে চাও দুরাত আগে জানলার পর্দায় এর মুখের ছায়াই ফুটে উঠেছিল? না হপকিন্স, না। নেলিগ্যান নয়, আমাদের উচিত আরো ভয়ঙ্কর কোনো লোকের সন্ধানে জাল ছড়ানো। হোমসের বক্তৃতা শুনতে শুনতে ক্রমশ ভারী হয়ে ঝুলে পড়ছিল গোয়েন্দা প্রবরের চোয়ালখানা। তার হাঁ করে তাকিয়ে থাকার ধরন দেখে বাস্তবিকই বড় অনুকম্পা হলো আমার। বেশ বুঝলাম একটু একটু করে ধূলিসাৎ হয়ে যাচ্ছে তার আশা, উচ্চাশা, অনেক কষ্টের গড়ে তোলা স্বপ্ন সৌধ। কিন্তু ভাঙবে, তবু মচকাবার পাত্র নয় সে। শেষে আশ্রয় নেয় তর্কের। কিন্তু সেরাতে নেলিগ্যান ছোকরা যে খুনের দৃশ্যে হাজির ছিল তা তো আপনি অস্বীকার করতে পারেন না মিস্টার হোমস। নোট বইটা তার প্রমাণ। আমার দৃঢ় বিশ্বাস আমার হাতে যেসব প্রমাণ এসেছে তা জুরিদারদের সন্তুষ্ট করার পক্ষে যথেষ্ট। শেষ মুহূর্তে দু একটা ছিদ্র আপনার চেষ্টা বেরিয়ে গেলেও বিশেষ কিছু ক্ষতি হয় না তাতে। তাছাড়া মিস্টার হোমস, আমার থিওরি অনুযায়ী আসামিকে আমি পাকড়াও করেছি, কিন্তু আরও ভয়ঙ্কর যার কথা বলছেন সে কোথায়? আমার তো মনে হচ্ছে সিঁড়ির ওপর তার পায়েরই শব্দ শুনতে পাচ্ছি। কঠোর স্বরে বলে ওঠে হোমস। ওয়াটসন, রিভলভারটা এমন জায়গায় রাখো যাতে হাত বাড়ালেই পাওয়া যায়। বলে উঠে গিয়ে কয়েক পংক্তি লেখা এক টুকরো কাগজ একটা ছোট টেবিলের ওপর রেখে ফিরে এলো। সব ঠিক আছে, আমরা তৈরি। দরজার বাইরে কর্কশ গলায় কিছুক্ষণ কথোপকথনের পর দরজা খুলে গেল। মিসেস হাডসন ঘরে ঢুকে জানালেন, মিস্টার হোমস, 3 জন লোক এসেছেন। তারা বলছেন ক্যাপ্টেন বেসিলের সঙ্গে দেখা করতে চান। একে একে তাদের নিয়ে আসুন ঘরে। প্রথমে যে লোকটা ঘরে ঢুকলো তাকে দেখলেই আচারের আপেলের কথা মনে পড়ে। খড়বোকায়, রক্ত ফেটে পড়া লাল লাল গালের উপর পেঁজা তুলোর মতো ধপধপে সাদা জুলপি। পকেট থেকে একটা কাগজ বার করে হোমস শুধলো, আপনার নাম? জেমস লঙ্কাস্টার। মিস্টার লঙ্কাস্টার, আমি দুঃখিত, আর জায়গা নেই জাহাজে। মিছিমিছি আপনাকে কষ্ট দিলাম, তাই রইল এই আধগিনিটা। পাশের ঘরে মিনিট কয়েকের জন্য অপেক্ষা করুন। দ্বিতীয়জন দর্শন প্রার্থী একজন দীর্ঘাকায় পুরুষ। শরীরের মধ্যে মেদ মাংসের বালাই নেই। শুকনো চেহারা,
মাথায় অল্প অল্প চুল, থোবড়ানো গাল। লোকটার নাম হিউ প্যাটেন্স। তাকেও আধগিনি দিয়ে বরখাস্ত করে অপেক্ষা করতে বলা হলো পাশের ঘরে। তৃতীয়জন লোকটার চেহারা দেখবার মতো, এক কথায় অসাধারণ মূর্তি তার। রাশি রাশি চুল আর দাড়ির ফ্রেমে আটা বুলডগের মতো ভয়ঙ্কর মুখ, ঝোপের মতো পুরু, কার্নিশের মতো বেরিয়ে আসা গুচ্ছ গুচ্ছ একজোড়া ভুরুর নিচে ঘন কালো গ্রানাইটের মতো কঠিন জ্বলন্ত চোখের দৃপ্তি। স্যালুট করে নাবিক সুলভ কায়দায় দাঁড়িয়ে টুপিটা হাতের মধ্যে ঘোরাতে লাগলো সে। আপনার নাম? আগে প্যাট্রিক কেয়ার্নস। হারপুনার? ইয়েস স্যার, এই 26 বার পাড়ি দিয়েছি সাগরে। ডান্ডি, তাই না? আগে হ্যাঁ স্যার। তা অভিযান দলের জাহাজের সঙ্গে যেতে প্রস্তুত আছেন নিশ্চয়ই? ইয়ে মানে স্যার, তা মাইনে কত? মাসে 8 পাউন্ড। চলবে তো? মাসে 8 পাউন্ড? আমি আমি রাজি স্যার। এ মুহূর্তে রওনা দিতে পারবে? আমার জিনিসপত্র পাওয়া মাত্রই তৈরি হব আমি। তা কাগজপত্র সব এনেছো নিশ্চয়ই? ইয়েস স্যার। এই নিন। পকেট থেকে তেল তেলে জীর্ণ কতগুলো ফর্ম বার করলো সে। চোখ বুলিয়ে নিয়ে কাগজগুলো ফিরিয়ে দিল হোমস। যাক, তোমার মতো লোককেই চাইছিলাম আমি। ওই ছোট্ট টেবিলের ওপর শর্ত লেখা কাগজটা আছে। তোমার সইটা হয়ে গেলে এদিককার বন্দোবস্ত পাকা হয়ে যায়। ভারী ভারী পা ফেলে ঘরের এদিক থেকে ওদিকে গিয়ে কলমটা তুলে নিল হারপুনার প্যাট্রিক কেয়ার্নস। তারপর টেবিলের ওপর ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলো, এখানেই সই করবো তো স্যার? হোমস তার কাঁধের ওপর ঝুঁকে পড়ে ঘাড়ের দুই পাশ দিয়ে হাত দুটো গলিয়ে দিয়ে বলল, এটাতেই হবে। কানে ভেসে এলো ইস্পাতে ইস্পাতে ঠোকাঠুকির কড়া শব্দ, এবং সঙ্গে সঙ্গেই বাড়ি কাঁপিয়ে গর্জন করে উঠল যেন একটা খ্যাপা ষাঁড়। পর মুহূর্তেই হোমস আর হারপুনওয়ালা দুজনেই একসাথে গড়িয়ে পড়ল মেঝের উপর। দৈহিক ক্ষমতার দিক থেকে লোকটাকে দানব বললেও চলে। চোখের পলক ফেরার আগেই নিপুণ হাতে তার কবজি জোড়া হাত করার মধ্যে বেঁধে ফেলেছিল হোমস। তবু ওই অবস্থাতেই সে ঘায়েল করতে পারত হোমসকে, যদি না আমি আর হপকিন্স দুজনেই ছুটে যেতাম তার সাহায্যে। মাথার উপর রিভলভারের ঠান্ডা নলটা ঠেসে ধরতেই লোকটা বুঝতে পারল ধস্তাধস্তি করে আর কোনো লাভ হবে না। দড়ি দিয়ে তার গোড়ালি দুটো বেঁধে ফেলে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালাম তিনজন। প্রসন্ন স্তরে হোমস বলল, হপকিন্স, আজকের অভিজ্ঞতা থেকে তুমি একটা মস্ত জিনিস শিখলে। আর সেটা কি জানো? এরপর থেকে আর যাই হোক, বিকল্প সিদ্ধান্তকে কখনোই অবহেলা করবে না। তরুণ নেলিগ্যানকে নিয়ে তুমি এতই মেতে উঠেছিলে যে পিটার ক্যারির আসল হত্যাকারী প্যাট্রিক কেয়ার্নসের সম্পর্কে ভাববারও অবসর পাওনি। কথার মাঝেই হঠাৎ গম গম করে উঠল হারপুনওয়ালার কর্কশ কণ্ঠস্বর। এই যে মিস্টার, আমাকে এইভাবে নাজেহাল করার জন্য কোনো অভিযোগ আমি জানাচ্ছি না, কিন্তু আপনি উল্টো পাল্টা কথা বলছেন বলে বাধা না দিয়ে পারলাম না। আপনি বলছেন পিটার ক্যারিকে মেরে ফেলেছি আমি, কিন্তু আমি যদি বলি তাকে ইচ্ছা করেই বধ করেছি আমি, তফাৎ শুধু এইটুকুই, বিশ্বাস হওয়া না হওয়া আপনার অভিরুচি। কিন্তু এটুকু জেনে রাখুন আপনারা, আমি ধোঁকা দিচ্ছি না। না, একেবারেই না। তুমিই বলো না, এ সম্পর্কে ঠিক কি বলার আছে তোমার? বলবো তো বটেই, এবং ঈশ্বরের দিব্যি একটা অক্ষরও মিথ্যা বলবো না। ব্ল্যাক পিটারকে আমি হাড়ে হাড়ে চিনি, তাই যে মুহূর্তে ছুরি বার করেছে সে, আমিও পলক ফেলার আগেই হারপুনটাকে নামিয়ে এনে চালিয়ে দিয়েছি ওর বুকের মধ্য দিয়ে। কেননা এক মুহূর্ত দেরি করলে আমার অবস্থা যে কি হতো
তা শুধু আমিই জানি। আপনি একে এবার খুন বলতে চান তো বলুন। ব্ল্যাক পিটারের ছুরি বুকে নিয়ে মরতাম, আপনার পাল্লায় পড়ে না হয় গলায় ফাঁস দিয়েই মরতে হবে। আর এখানে কি করে এলে তুমি? তাহলে প্রথম থেকেই শুনুন। একটু তুলে বসিয়ে দিন আমায়, কথা বলতে অসুবিধা হচ্ছে। এই ঘটনাটা ঘটে 1883 সালের আগস্ট মাসে। সি ইউনিক জাহাজের কর্তা ছিলেন পিটার ক্যারি, আর আমি ছিলাম হারপুনওয়ালা। বরফের এলাকা পেরিয়ে এসে প্রবল ঝড় ঠেলে দেশে ফিরছিলাম আমরা। এমন সময় চোখে পড়ল ছোট্ট একটা জাহাজ। ঝড়ের দাপটে জাহাজটা ভেসে এসেছিল উত্তর দিক থেকে। লোকজন বলতে শুধু একজনই ছিল জাহাজে, তাও সে নাবিক নয়। পাইলট নাকি জাহাজ ডুবি হওয়ার ভয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে ডিঙি করে নরওয়ের উপকূলের দিকে শক টান দিয়েছিল। সমুদ্রে যা অবস্থা তখন, আমার তো বিশ্বাস ডিঙি সমেত সবাই ডুবে মরেছে। নরওয়ে পৌঁছানো আর হয়নি। যাই হোক, পরিত্যক্ত ক্যাপ্টেনকে আমার সি ইউনিকর্নে তুলে নিলাম। কেবিনের ভেতরে তার সঙ্গে ব্ল্যাক পিটারের অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো। ক্যাপ্টেনের মালপত্রের মধ্যে একটা টিনের বাক্স ছিল। ভদ্রলোকের কি নাম তা আমরা জানতাম না, অর্থাৎ জানানো হয়নি। তবে পরের দিন তাকে সি ইউনিকর্নে দেখা গেল না। ভোজবাজির মতো যেন অদৃশ্য হয়ে গেল। শোনা গেল ভদ্রলোক হয়তো নিজেই সমুদ্রে ডুবে আত্মহত্যা করেছেন, আর না হয় ঝড়ের ধাক্কা সামলাতে না পেরে রেলিং টপকে ডেক থেকে পড়ে গেছে জলে। কিন্তু একজন জানতো ক্যাপ্টেনের পরিণাম। সেই লোকই হচ্ছি আমি। নিজের চোখে দেখেছিলাম গভীর রাতে ক্যাপ্টেনের গোড়ালি বেঁধে রেলিংয়ের উপর দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল সমুদ্রের বুকে। এই কাণ্ড ঘটেছিল শেটল্যান্ড দ্বীপপুঞ্জের আলো দেখতে পাওয়ার ঠিক 2 দিন আগে। এ খবর কিন্তু আমি কাউকেই জানালাম না। ধৈর্য ধরে বসে রইলাম, কোথাকার জল কোথায় দাঁড়ায় তা দেখার জন্য। এই ব্যাপার নিয়ে যা একটু কানাঘুষো হয়েছিল, স্কটল্যান্ডে এসে তাও ধামাচাপা দেওয়া হলো অনায়াসেই। দুর্ঘটনায় যদি কোনো আগন্তুক মারা গিয়ে থাকে তা নিয়ে খোঁজ খবর করার কাজ আমাদের নয়। এর কিছুদিন পরেই সমুদ্র যাত্রা ছেড়ে দিল পিটার ক্যারি। তারও অনেক বছর পরে তার ঠিকানা পেলাম। আমার বিশ্বাস ওই টিনের বাক্সের মধ্যেকার জিনিসের জন্যই ক্যাপ্টেনকে খুন করেছিল পিটার ক্যারি। আর আমার মুখ বন্ধ রাখার মতো পয়সাটার অভাব হবে না বলেই হঠাৎ আমার মনে হলো ব্ল্যাক পিটারের এইখানকার ঠিকানা পেয়েছিলাম একজন খালাসির কাছে। লন্ডনে দেখা হয়েছিল দুজনের। ঠিকানা অনুযায়ী এলাম তার কাছ থেকে কিছু দুয়ে নিতে। প্রথম রাতে তার কথাবার্তা শুনে আশা হয়েছিল আমাকে বাকি জীবনের মতো সমুদ্রযাত্রা যাতে আর না করতে হয়, তার জন্য সে উপযুক্ত টাকা দেবে বলে স্থিরও হলো। 2 রাত পর এ বিষয়ে পাকাপাকি ব্যবস্থা করা হবে। এসে দেখি সে মদে চুর হয়ে আছে, মেজাজও তিরিক্ষে। টেবিলে দুজনে বসে একসঙ্গে মদ খেলাম। পুরনো দিনের অনেক কথা হলো, কিন্তু গেলাসের পর গেলাস খালি হওয়ার সঙ্গে সঙ্গেই ওর চোখের দৃষ্টিটা আমার ভালো লাগলো না। দেওয়ালের তাকে হারপুনটাকে দেখে রাখলাম তখনই। লড়তেই যদি হয় খালি হাতে লড়বো না। যা ভয় করেছিলাম ঠিক তাই হলো। আচমকা থুতু ছিটিয়ে অশ্রাব্য গালিগালাজ করতে করতে মস্ত একটা ছুরি হাতে আমার দিকে তেড়ে এলো ব্ল্যাক পিটার। কিন্তু খাপ থেকে ছুরিটা বার করবার সময় দিলাম না। আমি ঠিক তখনই হারপুন দিয়ে এফোর ওফোর করে ফেললাম তাকে। উফ, সে কি বিকট চিৎকার!
আজও ঘুমোলে লোকটার মুখ আমি ভুলতে পারি না। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়লো চারিদিকে। তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম চুপ করে, কিন্তু চারিদিক নিস্তব্ধ দেখে সাহস ফিরে পেলাম। এদিক ওদিক তাকাতেই তাকের উপর টিনের বাক্সটাও আমার চোখে পড়ল। বাক্সটার উপর পিটার ক্যারির অধিকার যতটা, আমারও অধিকার ঠিক ততখানি। কাজেই অন্ধকারে গা ঢাকা দেওয়ার আগেই তা নিতে ভুললাম না। কিন্তু আমি আহাম্মক। যাওয়ার সময় তামাকের থলিটা ফেলে গেলাম টেবিলের উপর। এবার বলি শুনুন, একটা অদ্ভুত ব্যাপার। ঘর থেকে বেরোতে না বেরোতেই পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম আমি। চোরের মতো পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকলো একটা লোক। তারপর ভূত দেখলে মানুষ যেমন চিৎকার করে, তেমনি বিকট চিৎকার ছেড়ে দৌড়ে নিমেষের মধ্যে আমার চোখের আড়াল হয়ে গেল সে। লোকটা কে এবং কিসের জন্য চোরের মতো ওই রকম ভাবে এলো তা আমি জানি না। সেই রাতেই 10 মাইল হেঁটে লন্ডনেই পৌঁছই আমি। পরে কি হয়েছে না হয়েছে আর আমি জানি না। বাক্সটা খুলে তাজ্জব বনে গেলাম। টাকা কড়ির চিহ্ন মাত্রই নেই, শুধু একখানা কাগজ, এবং সেই সব কাগজ বিক্রি করার মতো সাহস আমার নেই। ব্ল্যাক পিটার খতম, আমার পকেটও খালি, একটা সিলিং নেই যে লন্ডন ছেড়ে বেরিয়ে পড়ব। এক সময় কাগজের বিজ্ঞাপন দেখলাম, মোটা মাইনেই হারপুনার প্রয়োজন। তৎক্ষণাৎ শিপিং এজেন্টের সঙ্গে দেখা করতে তারা আমাকে পাঠিয়ে দিলে এখানে। এছাড়া আমি আর কিছু জানি না। কিন্তু আবার আমি বলছি, ব্ল্যাক পিটারকে যদি আমি বধ করে থাকি তবে আইনের কর্তাদের উচিত আমাকে ধন্যবাদ দেওয়ার। কেননা ওর জন্যই তাদের সনের দড়ির খরচটা আমি বাঁচিয়ে দিয়েছি। হ্যাঁ, বেশ খাসা বিবৃতি, নিটল রিপোর্ট। উঠে দাঁড়িয়ে পাইপ ধরাতে ধরাতে হোমস বলল, হপকিন্স, তোমার আসামিকে চটপট নিরাপদ জায়গায় সরিয়ে ফেলার ব্যবস্থা করো। নইলে হাজত হওয়ার মতো যোগ্যতা এ ঘরের নেই। তাছাড়া কার্পেটের বেশ খানিকটা জায়গা দখল করে নিয়েছে মিস্টার প্যাট্রিক ক্রেয়ন্স। মিস্টার হোমস, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো ভেবে পাচ্ছি না। আপনার ভেলকি দেখে হতভম্ব হয়ে গেছি আমি। বুঝতেই পারছি না কি কৌশলে এমন কাণ্ড করলেন আপনি। শুরু থেকেই ঠিক সূত্র ধরে এগোনোর সৌভাগ্য হয়েছিল বলেই এত সহজে সমাধান করতে পারলাম এই রহস্যের। নোট বইয়ের সূত্র যদি আগে শুনতাম তাহলে তোমার মতো বিপদে চালিত হতো আমার চিন্তাধারা। কিন্তু সৌভাগ্যক্রমে আমি যতটুকু শুনেছি সেটুকু থেকেই নির্দেশ পেয়েছি শুধু একদিকেই এগোনোর। বিপুল শক্তি, হারপুন চালানোর নৈপুণ্য, রম আর জল, শিল মাছের চামড়া দিয়ে তৈরি তামাকের থলি, আর তার ভেতরে কড়া তামাক। প্রত্যেকটা পয়েন্টই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এমন একজন লোককে যার পেশা হারপুন চালানো আর সমুদ্রে ঘুরে বেড়ানো। তামাকের থলির ভেতরে লেখা PC অক্ষর দুটো যে পিটার ক্যারির নামের আদ্যক্ষরের সাথে দৈবাত মিলে গেছে সে বিষয়ে আমার তিল মাত্র সন্দেহ ছিল না, কারণ তার অভ্যাস ছিল না নিয়মিত ধূমপানের, এবং তার কেবিনেও কোনো পাইপ পাওয়া যায়নি অ্যাজ ইউর ইনফরমেশন। আর তোমার মনে আছে নিশ্চয়ই, একবার তোমায় জিজ্ঞাসা করেছিলাম কেবিনের মধ্যে হুইস্কি আর ব্র্যান্ডি ছিল কিনা। তুমি বলেছিলে হ্যাঁ ছিল। হুইস্কি আর ব্র্যান্ডি থাকা সত্ত্বেও তা স্পর্শ না করে রম আর জল খাওয়ার মতো রুচি কজন ডাঙার অধিবাসীর আছে বলতে পারো? সমুদ্রের ওপর যাদের ঘরবাড়ি এমন নেশা শুধু তাদেরই থাকে। সেজন্যই লোকটা যে জাহাজি এ বিষয়ে নিঃসন্দেহ ছিলাম আমি। কিন্তু তাকে খুঁজে বার করলেন কেমন করে? মাই ডিয়ার স্যার, এ কটি তথ্য পাওয়ার পর তো খুবই সরল হয়ে এসেছিল আসল রহস্যটা। লোকটা যদি জাহাজি হয় তাহলে সে সি ইউনিকর্নের খালাসি না হয়ে যায় না।
সি ইউনিকর্ন ছাড়া আর কোনো জাহাজে তো সে সমুদ্র যাত্রা করেনি। এ বিষয়ে নিঃসন্দেহ হওয়ার পর ডান দিতে গত 3 দিন ধরে সমানে টেলিগ্রাম পাঠাতে লাগলাম। 3 দিন পর জানতে পারলাম সি ইউনিকর্ন জাহাজে 1883 সালের যেসব লোক লস্কর ছিল তাদের প্রত্যেকের নামের লিস্ট। এই লিস্টে চোখ বুলোতে গিয়ে হারপুনার প্যাট্রিক ক্রেওয়ান্সের নাম দেখেই প্রায় সম্পূর্ণ হয়ে এলো আমার গবেষণা। নিজের মনের সঙ্গে তর্ক বিতর্ক করে দেখলাম লোকটা নিশ্চয়ই এখন লন্ডনেই আছে এবং এদেশ ছেড়ে পালাবার সুযোগ পেলে সে ছাড়বে না। তাই কয়েকটা দিন ইস্ট এন্ডে কাটিয়ে এসে উত্তর মেরু অভিযানের একটা গল্প ছড়িয়ে দিলাম এ অঞ্চলে। তারপর ক্যাপ্টেন বেসিলের তত্ত্বাবধানে কাজ করার জন্য লোভনীয় বেতনে হারপুনওয়ালার বিজ্ঞাপন দিলাম দৈনিকে। দেখতেই তো পাচ্ছ, আর তার ফলাফল এখন তোমার সামনে। ওয়ান্ডারফুল মিস্টার হোমস, ওয়ান্ডারফুল। সাউল্লাসে চেঁচিয়ে উঠল হফকিন্স। হোমস বলল, তুমি যত তাড়াতাড়ি পারো নেলিগ্যানকে খালাস করার ব্যবস্থা করো। ছেলেটার কাছে তোমার ক্ষমা চাওয়াটাও উচিত। টিনের বাক্স তাকে ফিরিয়ে দেবে অবিলম্বে। অবশ্য যে সিকিউরিটিগুলো ব্ল্যাক পিটারের ভোগে লেগেছে সেগুলো আর ফিরে পাওয়ার আশা না করাই ভালো। এই তো গাড়ি এসে গেছে। হফকিন্স, লোকটাকে নামানোর ব্যবস্থা করো। আর মামলা চলার সময়ে আমাকে দরকার হলে নরওয়েতে চিঠি লিখো। আমি আর ওয়াটসন দুজনেই থাকবো সেখানে। হ্যাঁ, পুরো ঠিকানা পাঠাবো ফিরে, কেমন? ওকে, সো গুড বাই। শুনছিলেন দি অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস অবলম্বনে দি অ্যাডভেঞ্চার অফ দ্য ব্ল্যাক পিটার। আজকের গল্পের রূপদানে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে শার্লক হোমস, রাজদীপ, ইন্সপেক্টর স্ট্যানলি হফকিন্স, স্বপন, জন হফলি নেলিগ্যান, দেবাশিস, প্যাট্রিক কেয়ান্স, রাজু আঙ্কেল, জেমস ল্যাঙ্কাস্টার, রাহিব, মিসেস হাডসন, কাকলি এবং গল্প পাঠে ও ডক্টর ওয়াটসনের চরিত্রে আমি স্বর্ণদীপ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।